কাজে ফিরলেন পোশাক শ্রমিকরা। অযৌক্তিক আন্দোলনে না জড়ানোর অঙ্গীকার শ্রমিক নেতাদের। ভাঙচুরে জড়িতদের শাস্তি দাবি মালিক পক্ষের। যানজট নিরসনে চট্টগ্রামে চালু হতে যাচ্ছে নতুন নৌপথ। প্রাকৃতিক দুর্যোগে যাত্রী পরিবহনে নিরাপত্তা নিশ্চিতের তাগিদ নগর পরিকল্পনাবিদদের। হিলি স্থলবন্দরে কয়েকদিনের ব্যবধানে আমদানি করা পেঁয়াজের দাম নেমেছে অর্ধেকে। বাড়তি আমদানি ও দেশীয় উৎপাদনের প্রভাব জানালেন ব্যবসায়ীরা। এবং মৌলভীবাজারে পৌষ সংক্রান্তি মাছের মেলায় দর্শনার্থীদের ঢল। ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে সরগরম মেলা প্রাঙ্গণ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। তৈরি পোশাক শ্রমিকদের মজুরি কাঠামো পুনর্নির্ধারণের পর দেশের বিভিন্ন স্থানের পোশাক কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। সকাল থেকে সাভার, আশুলিয়া ও ধামরাই অঞ্চলে তৈরি পোশাক কারখানায় যোগ দেন শ্রমিকরা। এদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। নারায়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লা থানার বিসিক শিল্পনগরী, সিদ্ধিরগঞ্জ, আদমজি, পিচেট সহ বিভিন্ন গার্মেন্টস কারখানায় নির্ধারিত সময়ে কাজে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা। এছাড়া গাজীপুরেও সকাল থেকে বিভিন্ন এলাকায় তৈরি পোশাক কারখানাগুলোতে দলে দলে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা। এই মুহূর্তে মিরপুরের শেওড়াপাড়া এলাকায় আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। বিস্তারিত জানতে সরাসরি যোগ দিচ্ছে তার সঙ্গে সবুজ। শ্রমিকদের যে পোশাক খাতের শ্রমিকদের যে বেতন কাঠামো পুনর্নির্ধারণের দাবিতে বেশ কয়েকদিন ধরে শ্রমিক বিক্ষোভ চলছিল, তারই প্রেক্ষিতে কিন্তু গতকাল বিকেলে অর্থাৎ সন্ধ্যার কিছুটা আগ দিয়ে কিন্তু সেই কাঠামো পুনর্নির্ধারণ করা হয়েছে। এবং তার প্রেক্ষিতে কিন্তু আজকে থেকে আমরা যে মিরপুর এলাকার মিরপুর, কালশি, পল্লবী, মিল্কিভিটা রোড এবং শেওড়াপাড়া, কাজীপাড়া এইসব এলাকায় আমরা ঘুরে দেখেছি কোথাও কোনো ধরনের শ্রমিকদের যে বিক্ষোভ বা শ্রমিকরা যে বাইরে আছে সেরকম কোনো চিত্র আমাদের চোখে পড়েনি। তারা সবাই কাজে যোগ দিয়েছে এবং তাদের প্রোডাকশন যে কোয়ালিটি এবং অর্থাৎ যে তাদের প্রোডাকশনে যোগ দেয় এবং প্রোডাকশনে জড়িত থাকার সেইটা কিন্তু তারা শুরু করেছে। এবং আমরা গার্মেন্টস কর্তৃপক্ষের সাথে বেশ কয়েকটি গার্মেন্টস কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা বলেছে যে তারা আজকে সকালে যখন শ্রমিকরা কাজে যোগ দেয় সেই সময় কিন্তু তাদেরকে আবার নতুনভাবে ব্রিফ করা হয়েছে, যে তাদের কাঠামো পুনর্বিন্যাস করা হয়েছে এবং যে নির্ধারিত যে বেতন এবার পুনর্নির্ধারণ করা হয়েছে সেইখানে কিন্তু আগামী মাসের বেতন যখন পাবে তখন এই জানুয়ারি মাসের যে বেতনটা সেটাও সমন্বয় করা হবে। এবং তারা কিন্তু আজকে যেটা আমাদের বলেছে যে এই ক্রাইসিস মোমেন্টগুলোতে শ্রমিকদের সাথে তাদের যে কাউন্সিলিং এর বিষয় থাকে সেটা কিন্তু খুব জরুরি হয়ে দাঁড়ায় এবং সেটা করতে পারলে শ্রমিক বিক্ষোভ অনেকটাই কমে আসে। তো আমরা সবকিছু মিলিয়ে যেটা দেখেছি যে গতকাল যে নতুনভাবে পুনর্বিন্যাস এবং পুনর্নির্ধারণ করা হয়েছে সেখানে প্রথম গ্রেডের বেতন ধরা হয়েছে সব মিলিয়ে 18,257 টাকা, যেটা 18 সালে অর্থাৎ নতুন গেজেটেড যে গেজেট প্রকাশ করা হয়েছিল সেখানে এই গ্রেডের বেতন ছিল 17,510 টাকা। অর্থাৎ শ্রমিকদের যে দাবি ছিল, শ্রমিকদের যে একটু চাওয়া ছিল সেই জায়গা থেকে সমন্বয় করা হয়েছে এবং সমন্বয় করা হয়েছে কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ গ্রেডের বেতন কাঠামো সমন্বয় করা হয়েছে, পুনর্নির্ধারণ করা হয়েছে। যদিও সপ্তম গ্রেডের বেতন কাঠামো কিন্তু আগের অবস্থাতেই আছে। তো সবকিছু মিলিয়ে আমরা যে মিরপুর এলাকার যে এলাকাগুলোতে এই কয়েকদিন অর্থাৎ গত প্রায় সপ্তাহ খানেক ধরে বিচ্ছিন্নভাবে যে বিক্ষোভ করে আসছিলেন শ্রমিক, বিভিন্ন কারখানার শ্রমিকরা, সেই এলাকাগুলো আমরা ঘুরে দেখেছি আজকে কিন্তু সেরকম নেই। এবং তারা যে স্বাভাবিক যে তাদের যে কাজকর্ম, তারা এর আগে যেভাবে কাজকর্ম করতেন, যেভাবে অফিসে আসতেন এবং সেই অফিসে এসে তাদের যে প্রোডাকশনের সাথে যুক্ত হয় সেই পরিবেশ আমরা দেখেছি। আমরা কয়েকটি ভেতরেও ঢুকেছিলাম, কয়েকটা কারখানার ভেতরে, যদিও আমাদেরকে ক্যামেরা সহকারে ঢুকতে দেওয়া হয়নি, এটা তাদের কমপ্লায়েন্স ইস্যুর মধ্যেই পড়ে। সেইখানে আমরা দেখেছি তারা তাদের যে প্রোডাকশনের সাথে
নিত্যদিনকার যে প্রতিদিনকার কাজ সেই কাজ করে থাকে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এই কারখানাতেও কিন্তু এই শ্রমিক বিক্ষোভের কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল। এটা শানীন গ্রুপের একটি কারখানা, মিরপুর শেওড়াপাড়াতে এই কারখানার অবস্থান, এবং এই কারখানাটা বৃহস্পতিবারে বন্ধ করে দেওয়া হয়েছিল। শুক্রবার তাদের সাপ্তাহিক ছুটি ছিল, শনিবার এবং রবিবার তাদের 2 দিন বন্ধ ছিল। আজকে থেকে সকাল থেকে কিন্তু তাদের কারখানা চলছে। তো সব মিলিয়ে আমরা এই এলাকা ঘুরে যেটা দেখেছি সেটা আগের মতো অবস্থা, অর্থাৎ শান্তিপ্রিয়। আমরা একটা জিনিস বলে থাকি যে শ্রমিকরা এখন আর ওইভাবে ভাঙচুর করতে চায় না, তারা তাদের যৌক্তিক আন্দোলন, যৌক্তিক দাবি উত্থাপন করার চেষ্টা করে থাকে, এবং সেই ক্ষেত্রে কিন্তু এ খাতের শ্রমিকদের বেশ প্রশংসা করেছে। গতকালকে যখন আমরা দেখেছি যে মজুরি পুনর্নির্ধারণ করা হয় সেই বৈঠকে কিন্তু শ্রম প্রতিমন্ত্রী বলেছেন তার কিন্তু দীর্ঘদিনের শ্রমিক অধিকার আন্দোলনের বাস্তব অভিজ্ঞতা আছে। সেই জায়গা থেকে কিন্তু তিনি বলেছেন যে কোনো ধরনের পরিস্থিতির ক্ষেত্রে আলোচনার মাধ্যমে সেটা সমাধান করা সম্ভব, সেটা তিনি বলেছেন। বাণিজ্য মন্ত্রীও কিন্তু একই কথা বলেছেন, অর্থাৎ যে কোনো সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে সম্ভব। এবং বিসিসিআইর প্রেসিডেন্ট তিনি কিন্তু বলেছেন যে যৌক্তিক আন্দোলনকে তারা সব সময় স্বাগত জানায় এবং তার মধ্যে দিয়েই তারা সব সমস্যার সমাধান করতে চায়। তো আজকে কিন্তু আমরা সকালবেলায় যেটা দেখেছি এই এলাকা ঘুরে, স্বাভাবিকভাবে অন্যান্য দিনকার মতোই কাজকর্ম চলছে। তো কাজল, এই ছিল আমার কাছে সবশেষ খবর। পোশাক শ্রমিকদের কাজে যোগদানের খবর জানাতে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী সবুজ। এর আগে পোশাক শ্রমিকদের 7টি গ্রেডে বেতন বাড়ানোর সুস্পষ্ট প্রস্তাব দিয়েছে মজুরি নির্ধারণে গঠিত ত্রিপক্ষীয় কমিটি। গতকাল সচিবালয়ে ব্রিফিংয়ে নতুন প্রস্তাবিত মজুরি কাঠামোর বিস্তারিত তুলে ধরেন শ্রম সচিব আফরোজা খানম। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন, দ্রুত সমস্যার সমাধানেই নতুন প্রস্তাব দেওয়া হয়েছে। নতুন কাঠামোতে 2013 সালের তুলনায় সর্বোচ্চ বেতন বেড়েছে 5,257 এবং সর্বনিম্ন বেড়েছে 2,700 টাকা। বাংলাদেশের অর্থনীতি যে কটি খাতের উপর দৃঢ় হয়েছে তার মধ্যে অন্যতম পোশাক শিল্প খাত। এ খাতের শ্রমিকদের স্বার্থেই গত নভেম্বরে 7টি গ্রেডের বেতন পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করে সরকার। কিন্তু চলতি মাসের শুরু থেকেই কয়েকটি গ্রেড নিয়ে আপত্তি তুলে আন্দোলনে নামে শ্রমিকরা। সমস্যা সমাধানে সম্প্রতি বাণিজ্যমন্ত্রী ও শ্রম প্রতিমন্ত্রীর উপস্থিতিতে মালিক শ্রমিক প্রতিনিধিদের নিয়ে আবারও কমিটি করা হয়। রোববার কমিটির বৈঠকে 2018 সালে ঘোষিত মজুরি কাঠামোর 1 থেকে 6ষ্ঠ গ্রেড পর্যন্ত আবারও বেতন বাড়ানোর নতুন প্রস্তাব করা হয়। এ প্রস্তাব অনুযায়ী 2013 সালের তুলনায় পোশাক খাতের শ্রমিকদের নতুন করে বেতন বাড়বে সর্বনিম্ন 2,700 থেকে সর্বোচ্চ 5,257 টাকা। বেতন বৃদ্ধির এই কাঠামো গত ডিসেম্বর থেকেই কার্যকর হবে, আর ফেব্রুয়ারির বেতনে এটি সমন্বয় করা হবে। গ্রেড 2-তে 13তে ছিল 10,900 টাকা, 18-র প্রস্তাব ছিল 14,630 টাকা, এখন হচ্ছে 15,416 টাকা। এবং গ্রেড 1-এ 2013-তে ছিল 13,000 টাকা, 18-র প্রস্তাব ছিল 17,510 টাকা, আর এখন প্রস্তাব হচ্ছে 18,257 টাকা। আন্দোলন থেকে সরে এসে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান শ্রম প্রতিমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী। পাশাপাশি শ্রমিক বান্ধব হতে মালিকদেরও আহ্বান করেন তারা। অনেক বড় বড় সমস্যা কিন্তু আমরা আলোচনার টেবিলে সমাধান করেছি, হয়তো 1 দিন লেগেছে, 2 দিন লেগেছে, কিন্তু আমাদের সবার একটা সিদ্ধান্ত নেওয়া দরকার, যেটা যে কোনো অবস্থাতেই যেন এইরকমভাবে ফ্যাক্টরি ভাঙচুর করা যাবে না। তাই আপনাদের কাছে একবারে পরিষ্কার আহ্বান যে আপনারা সবকিছু করেন, কিন্তু এই ভাঙচুর, এই বেআইনি কাজকে আপনারা অ্যাকসেপ্ট করবেন না। এই পথটা যেন আমরা পরিহার করি, যে মালিক ক্ষতিগ্রস্ত হবে, শ্রমিক ক্ষতিগ্রস্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আমরা কেমন করে স্লোগানটা দেই, শিল্প বাঁচাও, দেশ বাঁচাও, শ্রমিক বাঁচাও। দেশের মোট বার্ষিক রপ্তানি আয়ের 84% আসে পোশাক খাত থেকে। এ শিল্পে কাজ করছে 40 লাখেরও বেশি মানুষ। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামোকে স্বাগত জানিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা, আর আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে শিল্প কারখানায় অযৌক্তিক আন্দোলনকারীদের শাস্তির দাবি জানিয়েছে মালিকপক্ষ। দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব মোকাবিলায় শিল্প খাতের যে কোনো সমস্যা সমাধানে সরকারকে আরও তৎপর হওয়ার আহ্বান অর্থনীতিবিদদের। গেল প্রায় 1 সপ্তাহ ধরে চলা পোশাক শ্রমিকদের বিক্ষোভের মুখে রোববার বিকেলে নতুন করে মজুরি কাঠামো প্রস্তাব করে ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে গঠিত ত্রিপক্ষীয় কমিটি। 7ম গ্রেডের বেতন কাঠামো অপরিবর্তিত রাখা হলেও বাকি 6টি গ্রেডের বেতন বাড়ানোর সিদ্ধান্ত মেনে নিয়েছেন শ্রমিক নেতারা। এই সমন্বয় সাধন সহ যে মজুরি বোর্ডের যে 7টি গ্রেড যেটা নির্ধারণ হয়েছে, আমরা উপস্থিত সমস্ত শ্রমিক সংগঠনগুলার
পক্ষ থেকে এই গেজেটকে আমরা অভিনন্দিত করছি, আমরা এর সপক্ষে অবস্থান গ্রহণ করছি। যে কোনো সংকট সমাধানে শ্রমিকদের শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানিয়ে শিল্প খাতে অরাজকতা সৃষ্টিকারীদের শাস্তির দাবি জানিয়েছেন মালিকপক্ষ। যারা নিয়মতান্ত্রিক শ্রমিক আন্দোলন করছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা। আমরা জোর দাবি জানাচ্ছি যারা ভাঙচুর, অগ্নিসংযোগ এসবের সাথে লিপ্ত ছিল তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। যারা নিরীহ শ্রমিক, যারা কাজ করতে চায়, আমাদের মত পার্থক্য থাকবে, সেটি শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে আমরা সমাধানের পথ খুঁজব, এটিই হওয়া উচিত। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, উন্নয়ন উত্তরণের পথে কোনো শিল্প খাতই যেন ভাবমূর্তি সংকটে না পড়ে সেদিকে সরকারের নজরদারি বাড়াতে হবে। যখনই এই ধরনের কোনো আন্দোলন হয় এবং তখন নানা পক্ষ নানাভাবে এটা সুযোগ নিতে চায় এবং সেই ঘটনাটা থাকবেই। যারা অন্যায়ভাবে নিতে চায় সুযোগগুলো, তারা তখনই নিতে পারবে যদি সমস্যাটা দীর্ঘায়িত হয়। এটা কিন্তু আমাদেরও যে এই সেক্টরে একটা নেতিবাচক প্রভাব অথবা একটা নেগেটিভ ইমেজও ক্রিয়েট করছে বহির্বিশ্বে। বাংলাদেশের জন্য কিন্তু এই ধরনের নেতিবাচক ইমেজটা কোনোভাবেই কাম্য নয়। চলতি মাসের বেতন সমন্বয় করার পাশাপাশি আগামী মাস থেকেই এই বেতন কাঠামো বাস্তবায়নের কথা রয়েছে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের পণ্য বেচাকেনার খবর জানাতে সেখানে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক। কাজল, আপনাকে যেটি বলতে পারি সেটা হচ্ছে এক সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি বাজার, ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে সব ধরনের ভোগ্যপণ্যের দাম ধীরে ধীরে কমতে শুরু করেছে। এক সপ্তাহ আগে যে পণ্যের দাম 3 থেকে 4 টাকা বাড়তি ছিল সেটা এখন অনেক কমে গেছে। আমি আপনার যদি বলতে চাই আদা, প্রতি কেজি আদা এক সপ্তাহ আগে বিক্রি হয়েছিল 105 থেকে 110 টাকা, সেটা এখন নেমে এসেছে 90 থেকে 95 টাকা, অনেক ক্ষেত্রে 85 টাকাও বিক্রি হচ্ছে। আর আপনাকে যদি বলতে চাই এই আদা কিন্তু দেশের প্রতি বছর দেশে প্রায় 3 লাখ টন আদার চাহিদা রয়েছে এবং সেখান থেকে কিন্তু 25% দেশের বাজারে উৎপাদিত হয় এবং আর 60%, 75% ভারত এবং চীন থেকে আমদানি করতে হয়। এছাড়া আপনাকে যদি বলি রসুনের দাম, রসুন গত সপ্তাহে যে রসুনের দাম ছিল 70 থেকে 75 টাকায়, সেটা কিন্তু নেমে 60 থেকে 63 টাকায় কমে এসেছে। তারা বলছে যে ব্যবসায়ীরা বলছেন যে রসুনের দাম কমে যাওয়া কিন্তু সরবরাহ বেড়ে যাওয়া কিন্তু রসুনের দাম কমে গেছে। আর প্রতি বছর কিন্তু দেশে রসুনের চাহিদা প্রায় 5 লাখ টনের বেশি এবং এখানে 25% মতো রসুন দেশে উৎপাদিত হয় বলে তারা ব্যবসা জানিয়েছেন। এবার আপনারা যদি পেঁয়াজের দাম বলি সেক্ষেত্রে পেঁয়াজ প্রতি বছর কিন্তু পেঁয়াজের চাহিদা প্রায় 22 লাখ টন এবং সেখান থেকে প্রায় 25% মতো পেঁয়াজ দেশে উৎপাদিত হয় আর 75% পেঁয়াজ বাইরে থেকে আমদানি করতে হয়, বিশেষ করে মিয়ানমার, চীন এবং ভারত থেকে। আরেকটি তথ্য আপনারা জানিয়ে রাখি, প্রতিদিন কিন্তু চট্টগ্রামের এই খাতুনগঞ্জে কিন্তু দেশের যেই বিভিন্ন যে পেঁয়াজ আদা যেগুলো চীন, পাকিস্তান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড থেকে আমদানি করা হয় সেগুলো প্রতিদিন চট্টগ্রাম বন্দর এবং স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করার পর কিন্তু সেগুলো চট্টগ্রামের এই ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার এই খাতুনগঞ্জে চলে আসে। পরবর্তীতে সেগুলো ট্রাকে কিন্তু ছড়িয়ে পড়ে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল। আপনি হয়তো ক্যামেরার মাধ্যমে দেখবেন এখানে শত শত ট্রাক, মিনি ট্রাক কিন্তু দাঁড়িয়ে আছেন সেই পণ্য নিয়ে। সেই পণ্য যেহেতু নির্বাচন ছিল, সেই নির্বাচনের কারণে বাজারে এক ধরনের প্রভাব পড়ছিল এবং পণ্যের দাম বেড়ে গিয়েছিল বলে তারা জানিয়েছে। এখন যে স্বাভাবিক হয়েছে সেক্ষেত্রে কিন্তু আমদানির যে পণ্যগুলো আসার কথা ছিল সেগুলো চলে এসেছে বন্দরে এবং স্থলবন্দর থেকে স্থলবন্দরে যে পেঁয়াজ এবং আদা, রসুন ছিল সেগুলো কিন্তু মার্কেটে প্রবেশ করতে শুরু করেছে। সেই জন্য কিন্তু এই পণ্যের দামগুলো কমে যাচ্ছে বলে তারা জানিয়েছেন। আপনি হয়তো জানেন যে এই চট্টগ্রামে খাতুনগঞ্জে প্রায় 5 থেকে 7 হাজারের বেশি ভোগ্যপণ্যের দোকান রয়েছে এবং এখানে কিন্তু প্রতিদিন ট্রাকে বিভিন্ন দেশ থেকে কিন্তু পণ্যগুলো এখানে চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রবেশ করে। তবে তারা একটি বিষয় সবসময় বলে, এখানে কিন্তু বর্ষাকালে একটি সমস্যার কথা তারা বলে, জলাবদ্ধতার কথা বলেন। সেক্ষেত্রে পণ্যের দাম পচে গেলে পণ্যের দাম অনেক সময় বেড়ে যায় বলে তারা জানেন। তো আরেকটি কথা জানিয়ে রাখি যে সব ধরনের যে খেসারি, মসুর এবং ছোলা রয়েছে সব ধরনের ডালের দাম স্বাভাবিক রয়েছে। অত গত সপ্তাহে যেমন ছিল এখনও ঠিক সেভাবে চলছে বলে তারা জানিয়েছেন এবং ডাল ব্যবসায়ীরা জানিয়েছেন যে আসলে নির্বাচনের সময় তাদের মধ্যে একজন ভয়ভীতি ছিল, সেজন্য বেশি আমদানি তারা করে নাই এবং পরবর্তীতে স্বাভাবিক হওয়ার পর তারা এখন আমদানি করা শুরু করেছে বা বাইরে থেকে সে পণ্যগুলো যেহেতু বন্দরে আসা শুরু করেছে সেক্ষেত্রে এই পণ্যগুলোর দাম এখন স্বাভাবিক পর্যায়ে রয়েছে আর বাড়ার কোনো সম্ভাবনা নেই। তবে পেঁয়াজ, রসুন এবং আদার ক্ষেত্রে তারা যেটি বলছেন যে এটি যেহেতু স্থলবন্দর দিয়ে চট্টগ্রামে প্রবেশ করে সেক্ষেত্রে এগুলোর দাম আরও ধীরে ধীরে কমতে পারে। তো কাজল, এই ছিল আমার কাছে চট্টগ্রামে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ থেকে ভোগ্যপণ্যের সর্বশেষ তথ্য।
চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী শফিকুল আলম। এদিকে হিলি স্থলবন্দরে কমেছে আমদানি করা পেঁয়াজের দর, প্রতি কেজি বিক্রি হচ্ছে 7 থেকে 9 টাকা দরে। স্থলবন্দরের আড়তগুলোতে বিক্রি অপেক্ষায় পড়ে আছে আরও শত শত টন পেঁয়াজ। গত কয়েকদিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম কমেছে 8 থেকে 9 টাকা। বন্দর ব্যবসায়ীরা বলছেন, ভরা মৌসুম হওয়ায় ভারতের বিভিন্ন প্রদেশে নতুন পেঁয়াজ উঠেছে। পাশাপাশি দেশি পেঁয়াজেরও পর্যাপ্ত সরবরাহ থাকায় কমেছে আমদানি করা পেঁয়াজের দর। এতে কম দামে পেঁয়াজ বিক্রি করায় লোকসানে পড়েছেন ব্যবসায়ীরা। হিলি কাস্টমস সূত্র জানায়, চলতি সপ্তাহের প্রথম 2 কার্যদিবসে 1100 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এ বন্দর দিয়ে। যে পেঁয়াজ আমরা গত বুধবার বৃহস্পতিবার বিক্রি করছি 16 থেকে 17 টাকা, সেই পেঁয়াজ আমরা আজকে বিক্রি করলাম 9 টাকা 8 টাকা। ভারতের পেঁয়াজ সব জায়গাতেই মোটামুটি পেঁয়াজ এখন বেশি আমদানি হচ্ছে। আমদানি হওয়ার কারণে আমাদের দেশের যে পেঁয়াজ আছে এই পেঁয়াজটাও আমাদের দেশেও পর্যাপ্ত পরিমাণ। হঠাৎ করে পেঁয়াজের মূল্য কমে যাওয়ার কারণে আমরা আর্থিকভাবে চরমভাবে ক্ষতিগ্রস্ত। প্রচুর পেঁয়াজ আমাদের কাছে মজুদ আছে। বন্দরনগরী চট্টগ্রামে যানজট নিরসনে এবার নতুন নৌপথ চালু করতে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। আগ্রাবাদ হয়ে বিমানবন্দর যাওয়ার পথে ইপিজেড যানজট এড়াতে সদরঘাট থেকে পতেঙ্গা 15 নম্বর ঘাট পর্যন্ত চালু করা হবে নতুন এ নৌপথ। একই সঙ্গে বিমান যাত্রীদের লাগেজ সদরঘাটের বিমান সংস্থাগুলোর কাউন্টারে জমা দেওয়ার ব্যবস্থাও রাখা হচ্ছে। তবে প্রাকৃতিক দুর্যোগে যাত্রী পরিবহনে নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। সাগরটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। নগরীর বাণিজ্যিক প্রাণকেন্দ্র জিইসি মোড় থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত দূরত্ব প্রায় 18 কিলোমিটার। স্বাভাবিক গতিতে যে কোনো যানবাহনকে এ পথ পাড়ি দিতে সময় লাগার কথা 25 থেকে 30 মিনিট, কিন্তু বাদামতলির মোড়, কাস্টমস, সলগোলা, ইপিজেড সহ অন্তত 8টি পয়েন্টে যানজটে আটকা পড়ে বিমানবন্দরে পৌঁছাতে সময় লাগছে 1.5 থেকে 2 ঘন্টা। অসহনীয় এই যানজটে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। পাশাপাশি প্রায়ই নির্ধারিত ফ্লাইট ধরতে ব্যর্থ হচ্ছেন বিমান যাত্রীরা। যানজট প্রতিনিয়ত লেগেই থাকে, যাত্রীদের অসম্ভব হয়রানি হয় এই কারণে যে দেখা যায় কি ওরা সময় মতো এয়ারপোর্ট পৌঁছতে পারছে না, অনেক সময় ফ্লাইট মিস করে। এটা নিয়ে আমরা সবসময় কমপ্লেন পাই, কিন্তু অন টাইম ডিপার্চারের কারণে ফ্লাইট হোল্ড করা সম্ভব হয় না। এই অবস্থায় যানজট থেকে মুক্তি দিতে সদরঘাট থেকে পতেঙ্গা 15 নম্বর পর্যন্ত চালু করা হচ্ছে নৌপথ। এই লক্ষ্যে সদরঘাটে বন্দরের পক্ষ থেকে নির্মাণ করা হচ্ছে নতুন জেটি। একই ধরনের জেটি নির্মাণ করা হবে পতেঙ্গা 15 নম্বর ঘাটেও। ক্রুজ সার্ভিসটা চালু হবে, সেটার জন্য আমরা একটা কোম্পানিকে, সরকারি একটা প্রতিষ্ঠানকে আমরা দায়িত্ব দিয়েছি, তারা কাজ করছে। এটা হলে ওখান থেকেই বিমানের ইভেন লাগেজ চেক ইনটাও আমাদের সদরঘাট এলাকায় হয়ে যাবে। প্রথম পর্যায়ে যাত্রী বহনের জন্য 4টি ক্রুজ শিপ নির্মাণ করা হচ্ছে। তবে বর্ষা মৌসুমের পাশাপাশি নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের সময় নতুন এই নৌপথে যাত্রী পরিবহনে নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ এ নগর পরিকল্পনাবিদের। লোড টাইটের সময় কি করে যাবে, কি করে এটা চলবে, বর্ষাকালে যখন সিগন্যাল হবে সিগন্যালের সময় কি অবস্থা হবে, সমস্ত কিছুই কিন্তু চিন্তা করতে হবে। খুবই ভালো, একটা নৌ রুট করতে পারলে আমাদের জন্য খুবই ভালো, কিন্তু এই যে সদরঘাট আমি যাব, সেই যাওয়ার পরটাও কিন্তু ক্লিয়ার করতে হবে। চুক্তি অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারি মাস থেকে নতুন এই নৌপথে ক্রুজ চলাচল শুরু হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। নদীর এই নৌপথ যেমন বন্দরনগরী চট্টগ্রামের যানজট নিরসনে বড় ধরনের ভূমিকা রাখতে পারে, ঠিক তেমনি আরও বেশি ভূমিকা রাখতে পারে পর্যটন খাতে। ভ্রমণ পিয়াসীদের জন্য এ পথ হয়ে উঠতে পারে অন্যতম বিনোদন ক্ষেত্র, আর এর জন্য দরকার যথাযথ উদ্যোগ। চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে কমল দে, সমসংবাদ। উচ্চ আদালতের নিষেধাজ্ঞার পরও ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কে নিষিদ্ধ নসিমন করিমন ভটভটি ও সিএনজি চালিত অটোরিকশা চলাচল বন্ধ করা যাচ্ছে না। এ অবস্থায় প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা আর দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এ অবস্থার জন্য মহাসড়কে পুলিশের বেপরোয়া চাঁদাবাজিকে দায়ী করেছেন পরিবহন শ্রমিক নেতারা। তবে অভিযোগ অস্বীকার করে পুলিশ কর্মকর্তাদের দাবি, মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছেন তারা। ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর তথ্য ও আনিসুর রহমানের ছবি নিয়ে রিপোর্ট।
দ্রুতগামী পরিবহনের সঙ্গে পাল্লা দিয়ে ঢাকা সিলেট এবং কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কে চলছে অটোরিকশা, সিএনজি চালিত নসিমন, করিমন, ভটভটি সহ নিষিদ্ধ 3 চাকার যানবাহন। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা সহ প্রাণহানির ঘটনা। এজন্য পরিবহন শ্রমিকেরা দুষছেন হাইওয়ে পুলিশের চাঁদাবাজি জনিত লিপ্ততাকেই। মহাসড়কে সিএনজি চলতেছে, অটো চলতেছে, এগুলো এরা কিছুদিন বন্ধ করছিল, মহাসড়কে অ্যাক্সিডেন্ট কিন্তু কমে আসছিল, এখন আবার বর্তমানে আবার চালু করে দিছে। লাইসেন্স ছাড়া রোডে ওঠে, তাদের অভিজ্ঞতা বিন্দু পরিমাণ নাই। হাতখার মধ্যে তারা যে কোনো ত্রিমুখী রাস্তা থেকে মেন রোডে চলে আসে, তখন বড় গাড়ি একটা কন্ট্রোল করতে সময় হয়ে যায়। আর ঘটনার সত্যতা পাওয়া যায় মহাসড়কে চলাচলরত সিএনজি চালিত অটোরিকশা চালকদের সাথে কথা বলে। তারা জানান, হাইওয়ে পুলিশকে মাসোহারা সহ দফায় দফায় চাঁদা দিয়েই মহাসড়কে সিএনজি অটোরিকশা চালাচ্ছেন তারা। আমরা প্রতি মাসে 500 টাকা মান্থলি দেওয়া হয়। আমরা রিসিপ্ট দিতেছি 20 টাকা করিয়া, আর জন্য 10 টাকা করিয়া, এরা বলে মান্থলি করে। পুলিশে 5 থেকে 10,000 টাকা লাগে, এরা মহাসড়ক থেকে গাড়ি ছাড়ে, আবার গাড়ি ধরে, আবার গাড়ি মামলা দেয়, মামলা দেওয়ার পর আবার গাড়ি ছাড়ে। তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে পুলিশের এই কর্মকর্তা দাবি করেন, ঢাকা সিলেট এবং কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সড়ক সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করছে পুলিশ। মামলা দিচ্ছি, সরকারিভাবে তারা ফাইন দিয়ে আসতেছে। ফাইন দিয়ে আসলে আবার দেখা যায় যে কিছুদিন পরে আবার তারা আটক করা হয়, আবার তারা মামলা দেওয়া হচ্ছে। এই মামলা দিয়ে আসছে, সে জরিমানা দিয়ে আসে, ওইটার যদি সে চাঁদা মনে করে তাহলে তো হবে না। জেলা বাস মালিক সমিতির নেতা জানান, শিগগিরই তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে কথা বলে এ ব্যাপারে দাবি জানাবেন। অবশ্য পুলিশ সুপার জানান, হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে মাঠে কাজ করছে পুলিশ। আইনের বাইরে যদি কেউ কোনো কাজ করে থাকে, এর বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ পেলে অবশ্যই আমরা ব্যবস্থা নিব। ঢাকা সিলেট এবং কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের 76 কিলোমিটার অংশে 1 জানুয়ারি থেকে 22 নভেম্বর পর্যন্ত 11 মাসে 36টি সড়ক দুর্ঘটনা হয়। এতে 28 জন নিহত এবং 25 জন আহত হয়। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। গাইবান্ধায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নির্ধারিত ভর্তি ফির চেয়ে কয়েক গুণ বেশি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, বোর্ড নির্ধারিত বইয়ের বাইরে অতিরিক্ত বই কিনতে বাধ্য করার অভিযোগ আছে এসব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। জেলা শিক্ষা কর্মকর্তা বছরের পর বছর কোনো ব্যবস্থা না নিয়ে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েই দায় সারছেন। হিদায়াতুল ইসলাম বাবুর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আতাউল হক সাগর। গাইবান্ধা সদরের হরিণসিংহা গ্রামে বেসরকারি সংগঠন এসকেএস ফাউন্ডেশন পরিচালিত এসকেএস স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা অনুযায়ী মফস্বলের এই প্রতিষ্ঠানটির ভর্তি ফি হওয়ার কথা 500 টাকা। সেখানে নতুন ভর্তির জন্য 7,500 আর পুনঃভর্তির নামে 5,000 টাকা নিচ্ছে প্রতিষ্ঠানটি। প্রথম অবস্থায় আর কি 7,500 টাকা ভর্তি ফি এবং মাসিক বেতন 1,000 টাকা সর্বনিম্ন। যে পরিপত্র দেওয়া আছে সেই পরিপত্র এই স্কুল কর্তৃপক্ষ কোনোভাবেই মানছে না। অন্যদিকে শহরের আরেকটি শিক্ষা প্রতিষ্ঠান আহমদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজে নীতিমালা অনুযায়ী 2,000 টাকা ভর্তি ফি হলেও তারা আদায় করছে 6,475 টাকা। শুধু তাই নয়, নিয়ম নীতি উপেক্ষা করে বোর্ড নির্ধারিত বইয়ের বাইরে অতিরিক্ত বই কিনতে বাধ্য করার অভিযোগও আছে এসব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। আমি ক্লাস 4-এ পড়ি, আমাদের বোর্ড বই 6টা আর বাকি আমাদের আরো কিনতে হয় 6টা বই। শুধু বাংলা আর ইংরেজির জন্য 7টা বই, এছাড়া অন্যান্য সাবজেক্ট তো আছেই। দেখা গেছে কোনো প্রকাশনা সংস্থার সাথে জড়িত, তারা একটা ডোনেশন করে তারা। তবে প্রতিষ্ঠানের কর্তারা বলছেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় এনে ফি নির্ধারণ করা হয়েছে। এখানে শিক্ষার মান, অন্যান্য বিষয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এগুলো প্রতিষ্ঠান তার নিজ ব্যয় এগুলো করতেছে। জেলা শিক্ষা অফিসার এসব বিষয় খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। আর ভর্তির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রে স্পষ্ট নির্দেশনা থাকলেও কিন্ডারগার্টেনের নীতিমালা না থাকায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে অজুহাত প্রাথমিক শিক্ষা কর্মকর্তার। পরিপত্রের বাইরে তো তাদের নেওয়ার সুযোগ নেই, এবং আমরা বিষয়টা আসলে দেখবো যে আসলে তারা বেশি নিয়েছে কিনা। তারা যদি নিয়ে থাকে বেশি, তারা কোন পারপাসে নিচ্ছে তাদের সাথে কথা বলতে হবে। কেজি স্কুলের অবশ্যই দরকার আছে। এই জেলা কমিটির মাধ্যমে সুপারিশ করা হয়েছে তাদের একটা সুনির্দিষ্ট নীতিমালার জন্য সেশন চার্জ কত হবে, বেতন কত হবে, এই ব্যাপারে। বেসরকারিভাবে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত এসব প্রতিষ্ঠান অনুমোদন নেয়ার সময় সরকারের সকল নিয়মকানুন মেনে চলার অঙ্গীকার করলেও তা বাস্তবায়ন হচ্ছে কিনা সে ব্যাপারে তেমন তদারকি নেই সরকারি প্রতিষ্ঠানগুলোর। হিদায়াতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। জেকে বসার শীতের সঙ্গে উৎসব ও পার্টিতে চাই মানানসই ডিজাইনের ব্লেজার, কোটি ও স্যুট। বাড়তি চাহিদাকে পুঁজি করে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়ও হরেক রকমের পোশাকের পসরা সাজিয়েছে বিভিন্ন শীত বস্ত্রের স্টল। জমে উঠেছে বেচাকেনাও। বৈচিত্র্যময় এসব পোশাকে মূল্য ছাড় দেয় লুফে নিচ্ছেন ক্রেতারাও।
বাণিজ্য মেলা ঘুরে বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। বছরের শুরু, তার উপর শীত, তাই উৎসব ও অনুষ্ঠানও স্বাভাবিকের চেয়ে বেশি। শীত আর উৎসব মাথায় রেখে পোশাকেও চাই আধুনিকতা। ক্রেতাদের বাড়তি চাহিদাকে ঘিরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়ও তাই হাল ফ্যাশনের ব্লেজার, কোট ও কোটি এনেছে বিভিন্ন শীত পোশাকের স্টল। মেলায় আসা শীত পোশাকের মধ্যে ছেলেদের আকর্ষণ গুটি রেশম, উলেন, ইন্ডিয়ান হাইসুফি ও চেক কাপড়ের তৈরি ব্লু, ব্ল্যাক ও গোল্ডেন ব্লেজার। অ্যাপ্লিকের উপর ডিজাইন আসছে, তারপর ডিনার কলার উপর ডিজাইন আসছে, চেকের উপর ডিজাইন আসছে। কোট ব্লেজার, বিভিন্ন পার্টিতে যাওয়া, এগুলো তো প্রয়োজন, এই জন্য নিলাম। ব্লেজার নিয়ে হয়েছে বাবার জন্য আর বাচ্চাদের জন্য নেওয়া হয়েছে। কাপড়টা ভালোই লাগছে, মানে গরম আর ঠান্ডার মধ্যে পরা, দুইটার মধ্যে পরার মতো উপযোগী। ভালোই, মানে বিভিন্ন ভ্যারাইটিস কোয়ালিটির আছে। মেলায় ক্যাজুয়াল কোটের সঙ্গে ভালো বিক্রি হচ্ছে মোদি, কোট ও কোটি। শিশুদের প্যান্ট সহ ব্লেজার সেটেরও কদর দেখা গেছে। ইন্ডিয়ান কোটিগুলো একটু ভালো চলছে আর এই ক্যাজুয়ালটা ভালো চলছে। বাচ্চার জন্য একটা ব্লেজার কিনলাম 1400 টাকা দিয়ে। বিক্রি বাড়াতে মেলায় অনেক স্টল দিচ্ছে আকর্ষণীয় মূল্য ছাড়। সাশ্রয়ী দাম পেয়ে খুশি ক্রেতারাও। প্রায় 50% ডিসকাউন্ট চলতেছে এখানে মেলা উপলক্ষে। বিক্রি আলহামদুলিল্লাহ ভালো। কিনলাম যেটা ব্লেজার, অনেক সুন্দর আর কি, অল্প প্রাইসে। শীতের ফ্যাশনে ব্যতিক্রমী ডিজাইনের শাল ও কোট কিনতে নারীরা ভিড় করছেন কাশ্মীরি পোশাকের স্টলে। এটা স্পেশালি কাশ্মীরি কোট, এটা পাওয়া যায় না এখানে, পাওয়া যায় মার্কেটে নেই। সর্বনিম্ন আমাদের কাছে আছে 1000 টাকা আর সর্বোচ্চ 10,500 টাকা পর্যন্ত রাখছি। এই সময়টা মানুষ কোট টোট পরতে পছন্দ করে বা কাশ্মীরি শাল প্রেফার করে, তো এই জন্য আর কি এখানে এসে নেওয়া। নিলাম, ভালোই লাগলো, আর আমি সবসময় মেলা থেকে নেই। সারা বছর মার্কেটে বিভিন্ন শীত বস্ত্র পাওয়া গেলেও মেলা উপলক্ষে ভারত ও পাকিস্তান থেকেও এসেছে ঐতিহ্যবাহী বিভিন্ন শীত পোশাক। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর শেরেবাংলা নগরে চলছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আজ মেলার 6ষ্ঠ দিন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সানবীর রূপল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রূপল। কাজল, মাসব্যাপী বাণিজ্য মেলার আজকে কিন্তু 6ষ্ঠ দিন এবং একই সাথে আজকে পৌষ সংক্রান্তি অর্থাৎ পৌষের শেষ দিন। কিন্তু মেলায় কিন্তু সেরকম দেখতে পাচ্ছি না। সেটা হচ্ছে সকালবেলা থেকে কিন্তু লোকজনের আনাগোনা কম, যদিও আবহাওয়া কিন্তু বেশ ভালো এবং রৌদ্রোজ্জ্বল, শীতেরও প্রকোপ খুব একটি নেই। তবে মানুষজন আস্তে আস্তে মনে হচ্ছে যে দুপুরের পর থেকে আস্তে আস্তে আসা শুরু করবে এবং স্বাভাবিকভাবে আজকে কর্মদিবস থাকায় সকালবেলায় লোকজন কম থাকে এবং বিকেলের দিকে আস্তে আস্তে বাণিজ্য মেলায় ভিড় বাড়তে থাকে। এবং সেই হিসেবে এখনও যে লোক সমাগম আছে সেটা তারা কিন্তু মেলায় খুব একটা কিনছেন না। আমি যতটুকু মেলায় 1 ঘন্টার মতো অতিবাহিত হয়েছে এবং 10টা থেকে 11টা পর্যন্ত আমি দেখেছি যে মেলায় লোকজনের আনাগোনা যা আছে তারা কিন্তু দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত খুব একটা কিনছেন না, তবে পণ্য যাচাই বাছাই করছেন। এবং দেশি বিদেশি মিলিয়ে এবার মেলায় কিন্তু 605টি স্টল, প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন, রেস্তোরাঁ সব মিলিয়ে রয়েছে। এবং এখনো পর্যন্ত মেলায় যে 25টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন, তাদের 52টি প্রতিষ্ঠান নিয়ে তারা কিন্তু বাহারি রঙের বিভিন্ন জিনিসপত্র নিয়ে মেলায় হাজির হয়েছেন। আশা করছেন তারা যে মেলায় এখানে দেশি প্রতিষ্ঠানগুলো তারা বিদেশি অর্ডার পাবেন এবং বিদেশি প্রতিষ্ঠানগুলো তারা ভাবছেন যে বাংলাদেশের যে বাজারটি আছে, বাংলাদেশের যে বাজারটি সম্প্রসারিত হচ্ছে দিন দিন এবং সেই বাজারটি ধরতে কিন্তু তারা মুখিয়ে আছেন। এবং বাণিজ্য মেলা তার একটি অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে তারা ব্যবহার করতে চাচ্ছেন, যে এই বাণিজ্য মেলার মাধ্যমে তারা যে রপ্তানি আদেশ যেটি পেয়ে থাকেন এবং যার ফলে এবং মার্কেটটি যাচাই বাছাই করারও কিন্তু একটি সুযোগ বিদেশি যারা এসছেন প্রতিষ্ঠান নিয়ে তাদের জন্য। এবং সেই সুযোগটা কাজে লাগিয়ে তারা কিন্তু তাদের যে সর্বোচ্চ সুন্দর পণ্যটি এবং এই বাজারে যে পণ্যগুলো মানুষজন কিনবেন বা মানুষজন নেবেন সেই ধরনের পণ্যগুলো নিয়েই কিন্তু তারা মেলায় হাজির হয়েছেন। তো স্বাভাবিকভাবে মেলা চলছে কিন্তু সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত এবং এই মেলাটি চলবে ফেব্রুয়ারির 8 তারিখ পর্যন্ত। এবং গত 6 দিনেরও কিন্তু একই রকম অভিজ্ঞতা, সেটি হচ্ছে মেলায় মানুষজন প্রথম দিকে একটু কেনাকাটা কম করছেন, যাচাই বাছাই বেশি করছেন এবং এছাড়া হচ্ছে কি যত মেলার দিন গড়াবে ততই মূল্য ছাড়ও কিন্তু বেড়ে যায় প্রথম দিকে, তাই মূল্য ছাড়ের পরিমাণ একটু কম থাকে এবং যতই মূল্য ছাড় দেবেন বিক্রেতারা তারা এবং নতুন নতুন পণ্য আনবেন তখন কিন্তু মেলার জমজমাট অবস্থাতেই আরও বেশি দৃশ্যমান হবে। এবং
মেলার সৌন্দর্য বর্ধনের কাজ কিন্তু এখনো চলছে। দেখা যাচ্ছে যে সবগুলো স্টলে কিন্তু এখনো তাদের পূর্ণাঙ্গ রূপে আবির্ভূত হতে পারেনি। নতুন নতুন যে স্টলগুলো এসছে তারা কিন্তু তাদের স্টলগুলো সাজানোর কাজে ব্যস্ত রয়েছেন। এছাড়া স্পেশালাইজড যে প্যাভিলিয়নগুলো, সেই প্যাভিলিয়নগুলো কিন্তু তাদের সেবা কার্যক্রম অব্যাহত রেখেছে এবং নতুন নতুন যে পণ্য, নতুন নতুন প্রতিষ্ঠানও কিন্তু মেলায় আমরা দেখেছি যে আগে পুরনো যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানির পাশাপাশি নতুন নতুন যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো মেলায় কিন্তু এবার এসছে তাদের পণ্যগুলোর মান যাচাই বাছাই করতে এবং ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে। তো কাজল, এতক্ষণ পর্যন্ত মেলার এই ছিল অবস্থা এবং পরবর্তী অবস্থা আমরা আবার পরে জানিয়ে দেব। মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সানবির উপল। এতক্ষণ ছিলাম রাজধানী আগারগাঁওয়ে। মৌলভীবাজারে কুশিয়ারা নদীর পাড়ে চলছে ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মাছের মেলা। দূর দূরান্ত থেকে বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে মেলায় অংশ নেন বিক্রেতারা। ক্রেতা বিক্রেতার হাক ডাকে সরগরম হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। এমন ভিন্নধর্মী মেলায় এসে উচ্ছ্বাস প্রকাশ করেন ক্রেতা ও দর্শনার্থীরা। মৌলভীবাজার প্রতিনিধি শাহ ওলিদুর রহমানের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কনকনে শীত উপেক্ষা করে রোববার রাতে মৌলভীবাজারের কুশিয়ারা নদীর পাড়ে জড়ো হয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উপলক্ষ ঐতিহ্যবাহী মাছ মেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মাছ নিয়ে আসেন ব্যবসায়ীরা। বড় আড়, বোয়াল, রুই, কাতলা, চিতল সহ বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে বসেন তারা। পৌষ সংক্রান্তির এ মাছের মেলায় ঢল নামে ক্রেতা দর্শনার্থীর। আমরা অনেক ছোট থাকি মেলা তাই অনেক মাছ, অনেক জায়গাতেই বড় বড় মাছ হয়, লাখ দেড় লাখ টাকা মাছ বিকে। অনেক স্থানীয় নদী আওয়ার মাছ উঠে, ফরমালিন মুক্ত মাছ। আমরা প্রত্যেক বছর বার চাই যে মাছ দেখার লাগে। 4 লক্ষ টাকার মাছ আজকে উঠাইছে, উঠাইয়া বিক্রি করছে। এখানে একটা বাঘ মাছ বিকছে প্রায় 22,000 টাকার মতো। শুধু মাছই নয়, মেলা প্রাঙ্গণে বসেছে শিশুদের খেলনা, খাবার সহ নিত্য প্রয়োজনীয় হরেক রকমের পণ্যের দোকানও। আর এমন উৎসবের আয়োজন করতে পেরে খুশি আয়োজকরা। এই মেলাতে গত বছরও 12-14 কোটি টাকার মাছ বিক্রি হয়েছে। এবছরও এই পর্যন্ত মাছ 2-3 কোটি টাকার মাছ বিক্রি হয়ে গেছে। মেলাকে সফল করার পাশাপাশি ক্রেতা দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন। মেলাকে নিয়ে এখানে এই অঞ্চলে একটি ঐতিহ্যগতভাবে একটি বেশ আলোড়ন রয়েছে এবং মানুষের আগ্রহ রয়েছে। সেই আগ্রহের আমরা প্রতিফলন দেখছি এবং সেভাবেই আমরা এটা আয়োজন করেছি। এখানে যারা দর্শনার্থী আসবে তাদের আইন শৃঙ্খলা বিষয়টি, নিরাপত্তা বিষয়টি দেখারও কিন্তু আমাদের সে বিষয়ে আমাদের নজরদারি রয়েছে। এবং সোমবার দুপুর পর্যন্ত মাছ মেলা চললেও মঙ্গলবার শেষ হবে মেলার আনুষ্ঠানিকতা। এবছর মেলায় 14 কোটি টাকার মাছ বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। বাংলাদেশের গ্রামীণ যোগাযোগ অবকাঠামো উন্নয়নে 200 মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি। গতকাল রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সংক্রান্ত একটি ঋণ চুক্তি স্বাক্ষর করে সরকারি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও এডিবি। চুক্তি অনুযায়ী গ্রাম অঞ্চলে নতুন রাস্তাঘাট ও কালভার্ট, ব্রিজ নির্মাণের সঙ্গে ব্যবহারের অনুপযোগী হয়ে যাওয়া অবকাঠামো সংস্কার কাজ করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়। 285 মিলিয়ন ডলারের মূল প্রকল্পের বাকি অর্থায়ন করবে বাংলাদেশ সরকার। এডিবি জানায় 5 বছরের গ্রেস পিরিয়ড সহ 25 বছরে 2% সুদে ঋণের অর্থ ফেরত দিতে হবে বাংলাদেশকে। এ সময় বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। কাজে ফিরলেন পোশাক শ্রমিকরা। অযৌক্তিক আন্দোলনে না জড়ানোর অঙ্গীকার শ্রমিক নেতাদের। ভাঙচুরে জড়িতদের শাস্তি দাবি মালিক পক্ষের। যানজট নিরসনে চট্টগ্রামে চালু হতে যাচ্ছে নতুন নৌপথ। প্রাকৃতিক দুর্যোগে যাত্রী পরিবহন নিরাপত্তা নিশ্চিতের তাগিদ নগর পরিকল্পনাবিদদের। হিলি স্থলবন্দরে কয়েকদিনের ব্যবধানে আমদানি করা পেঁয়াজের দাম নেমেছে অর্ধেকে। বাড়তি আমদানি ও দেশীয় উৎপাদনের প্রভাব জানালেন ব্যবসায়ীরা। এবং মৌলভীবাজারে পৌষ সংক্রান্তি মাছের মেলায় দর্শনার্থীদের ঢল। ক্রেতা বিক্রেতার হাক ডাকে সরগরম মেলা প্রাঙ্গণ। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়।